কবরস্থান, যেখানে মানুষ শেষবারের মতো শুয়ে থাকে। কিন্তু যদি সেখানে কেউ এখনো কাঁদে। ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতারা, আমি শাহাদাত হোসেন, আর আপনি শুনছেন ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন দিনাজপুর থেকে মোহাম্মদ মনির হোসেন। তার দাবি, এটা কোনো গল্প না, বরং তার নিজের জীবনের এমন এক অভিজ্ঞতা যা আজও তাকে একা কবরস্থানে যেতে দেয় না। চলুন সরাসরি ঢুকে পড়ি সেই ভয়ঙ্কর সকালটার ভেতরে। ভয়ের আরেক নাম ভূত FM 9.8। প্রিয় শাহাদাত ভাই, আমি মোহাম্মদ মনির হোসেন, উত্তরবঙ্গের জেলা দিনাজপুর থেকে লিখছি। ভাই, প্রথমেই একটা কথা বলি, এই ঘটনাটা কোনো বানানো গল্প না। আমি নিজে যা দেখেছি তা আজও ভুলতে পারিনি। আমি কোনো প্রফেশনাল লেখক নই ভাই, আমি সাধারণ একটা মানুষ, কিন্তু আমি যা দেখেছি তা আজও ভুলতে পারিনি। আমাদের পুরো পরিবারের কেন্দ্র ছিলেন আমার দাদি। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্ট্রোক করার পর 1 মাস কষ্ট পাওয়ার পর কোরবানির দিন তিনি আমাদের ছেড়ে চলে যান। কিন্তু মানুষের জীবন তো এক নিয়মে চলে না। হঠাৎ করেই আমাদের সেই হাসি খুশি ভরা পরিবারটার ওপর দিয়ে যেন একটা কালো ছায়া নেমে এলো। 2023 সালের জুলাই মাসের শেষের দিকের কথা। দাদি হঠাৎ একদিন বাথরুমে পড়ে গেলেন। বয়স তো কম হয়নি, প্রায় 80 ছুঁই ছুঁই। আমরা তাড়াঘুড়ি করে তাকে ধরে তুললাম, কিন্তু দেখলাম ওনার শরীরের ডান পাশটা কেমন যেন অবশ হয়ে গেছে। কথা বলতে গিয়ে মুখ দিয়ে লালা ঝরছে, কথাও জড়িয়ে যাচ্ছে। বুঝতে আর বাকি রইল না যে দাদির স্ট্রোক হয়েছে। সাথে সাথে দিনাজপুর সদর হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তাররা অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন, আইসিইউতে রাখা হলো কয়েকদিন। কিন্তু ডাক্তারদের মুখ খুব একটা ভালো ছিল না। একজন বয়স্ক ডাক্তার আমার আব্বাকে আলাদা করে ডেকে নিয়ে বললেন, দেখেন, উনার বয়স অনেক হয়েছে, এই বয়সে ম্যাসিভ স্ট্রোক, ব্রেনের অনেক বড় একটা অংশ ড্যামেজ হয়ে গেছে। আমরা তো চেষ্টা করছি, কিন্তু ওনাকে বাঁচিয়ে রাখাটা খুব কঠিন হবে। আপনারা ওনাকে বাড়িতে নিয়ে যান, যা সেবা যত্ন করার চোখের সামনেই করেন। ওনার সময় ফুরিয়ে এসেছে। ডাক্তারের ওই কথাটা শোনার পর আমাদের পুরো পরিবারের ওপর যেন আকাশ ভেঙে পড়ল। যে মানুষটা 3 দিন আগেও পুরো বাড়ি কাঁপিয়ে বেড়াতো, সেই মানুষটা এখন বিছানায় শুয়ে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আমরা দাদিকে বাড়িতে নিয়ে এলাম। আমাদের সেই বাড়ি, যে বাড়িতে সবসময় হাসি খুশি পরিবেশ থাকত, সেই বাড়িটা মুহূর্তের মধ্যে যেন একটা হাসপাতালের ওয়ার্ডে পরিণত হলো। পুরো আগস্ট মাস জুড়ে চলল দাদির এই ধুকে ধুকে বেঁচে থাকা। ওনাকে নাকের ভেতর দিয়ে তরল খাবার দেওয়া হতো। ব্যথায় মাঝে মধ্যেই উনি অদ্ভুত গোঙানির মতো শব্দ করতেন। সেই গোঙানি শুনলে আমাদের বুকের ভেতরটা ছিঁড়ে যেত। রাতের বেলা যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ত, তখন দাদির ঘর থেকে ভেসে আসা ওই ব্যথার আর্তনাদ পুরো বাড়িতে একটা গুমোট আর বিষণ্ণ পরিবেশ তৈরি করত। বাতাসে সবসময় ওষুধের, স্যাভলনের আর কেমন একটা পচে যাওয়া মৃত্যুর গন্ধ ভেসে বেড়াত। আমরা সবাই জানতাম দাদি আর বেশি দিন নেই, কিন্তু চোখের সামনে একজন প্রিয় মানুষকে এভাবে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখাটা যে কতটা মানসিক যন্ত্রণার, তা যার অভিজ্ঞতা নেই সে কখনো বুঝবে না। অবশেষে সেই দিনটা এলো। মৃত্যুর সাথে দাদির 1 মাসের লড়াইয়ের সমাপ্তি ঘটল। দিনটা ছিল ঈদের উৎসবের দিন। আগস্ট মাস, বর্ষাকাল। সকাল থেকেই আকাশে মেঘ, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল। একদিকে ঈদের নামাজ পড়ার প্রস্তুতি, কোরবানি দেওয়ার ব্যস্ততা, আর অন্যদিকে আমাদের বাড়িতে বিরাজ করছে এক চাপা আতঙ্ক। কারণ সকাল থেকেই দাদির শ্বাসকষ্ট শুরু হয়েছিল। তার চোখ দুটো কেমন যেন উল্টে যাচ্ছিল। দুপুরের দিকে যখন চারদিকে মানুষের বাড়িতে বাড়িতে মাংস কাটার ধুম, বাচ্চারা নতুন জামা পরে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, ঠিক তখন আসরের আজানের একটু আগে দাদি হঠাৎ করে শান্ত হয়ে গেলেন। তার বুকের ওঠানামা বন্ধ হয়ে গেল। আমার দাদা, যিনি এতক্ষণ দাদির মাথার কাছে বসে তসবিহ পড়ছিলেন,
তিনি হঠাৎ করে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। খবরটা শোনার পর পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ল। ঈদের আনন্দ মুহূর্তের মধ্যে বিশাল এক শোকে পরিণত হল। আমাদের গ্রামের একটা নিয়ম আছে, কেউ মারা গেলে যত দ্রুত সম্ভব তাকে দাফন করতে হয়। লাশ ফেলে রাখা অমঙ্গলজনক বলে মানেন গ্রামের মুরব্বীরা। কিন্তু দাদি মারা গেলেন সন্ধ্যার একটু আগে। আত্মীয় স্বজনদের খবর দেওয়া, তাদের আসার জন্য অপেক্ষা করা, বাঁশ কাটা, কাফনের কাপড় কেনা, এসব করতে করতে সন্ধ্যা পার হয়ে রাত নেমে এলো। ভাই, আপনি তো জানেন গ্রামের রাতের পরিবেশ কেমন হয়। তার ওপর তার দিন আবার আকাশ ছিল মেঘে ঢাকা। সন্ধ্যার পর থেকেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। কারেন্ট নেই। জেনারেটর আর হ্যাজাক লাইট জ্বালিয়ে দাদির গোসমের ব্যবস্থা করা হলো। সারা বাড়ি মানুষে গমগম করছে, কিন্তু সবার চোখে মুখে একটা অজানা ভয় আর শোক। রাত প্রায় 12:30টার দিকে বৃষ্টি একটু কমল। দাদির জানাজা পড়ানো হলো বাড়ির সামনের খোলা উঠানে। কাদামাটির ওপর পাটি বিছিয়ে আমরা জানাজায় দাঁড়ালাম। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু কয়েকটা টর্চ লাইট আর হ্যাজাকের আলো। বাতাসটা কেমন যেন ভারী আর স্যাঁতস্যাঁতে। জানাজা শেষ হলে শুরু হলো দাফনের কাজ। আমাদের পারিবারিক গোরস্থানটা বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, গ্রামের শেষ মাথায় একটা বিশাল ফাঁকা মাঠের এক কোণায়। জায়গাটা দিনের বেলায়ও বেশ নিরিবিলি থাকে। সেখানে বড় বড় কয়েকটা শিমুল, করই আর মেহগনি গাছ আছে। রাতে জায়গাটা রীতিমতো ভুতুড়ে রূপ নেয়। আমরা কয়েকজন বাঁশের খাটিয়া করে দাদিকে গোরস্থানের দিকে রওনা দিলাম। রাস্তার যে অবস্থা, কাদায় পা পিছলে যাচ্ছিল বারবার। অন্ধকারে টর্চের আলো ফেলে সাবধানে পা বাড়াতে হচ্ছিল। গোরস্থানে পৌঁছানোর পর দেখলাম যারা কবর খুঁড়তে এসেছিল তারা বৃষ্টির কারণে খুব বিপদে পড়েছে। মাটি এত নরম হয়ে গিয়েছিল যে বারবার গর্তের দেওয়াল ধসে পড়ছিল। অনেক কষ্টে তারা কবরটা খুঁড়েছে। দাদিকে যখন কবরে নামানো হলো তখন ঘড়িতে রাত প্রায় 2:30 কি 3টে বাজে। চারদিকে শুধু ঝিঁঝি পোকার ডাক আর লণ্ঠন আর টর্চ লাইটের আলোয় এক অদ্ভুত ভৌতিক পরিবেশ। বৃষ্টির কারণে কবরের ভেতরের মাটি কেমন যেন আঠালো আর পিচ্ছিল হয়ে গিয়েছিল। ভিজে কাদামাটি দিয়ে দাদির শেষ ঠিকানা তৈরি করার সময় আমার বারবার মনে হচ্ছিল, ইস, এই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঠান্ডা গর্তের ভেতর দাদি একা কিভাবে থাকবেন। যিনি সারা জীবন এত মানুষ নিয়ে একটা ভরপুর বাড়িতে থেকেছেন, তাকে আজ এই গহীন অন্ধকারে একা ফেলে যাচ্ছি আমরা। দাফন শেষ করে যখন আমরা বাড়ি ফিরলাম তখন সবার শরীর ক্লান্তিতে ভেঙে আসছে। ভিজে জামাকাপড়, সারা গায়ে কাদা, কিন্তু কারো চোখে ঘুম নেই। দাদি যে আর এই বাড়িতে নেই, এই শূন্যতাটা পুরো বাড়িটাকে যেন একটা নীরব শ্মশানের মতো করে তুলেছিল। এরপর 3 দিন কেটে গেল। বাড়ির পরিবেশ কিছুটা স্বাভাবিক হলেও শোকের ছায়া কাটেনি। আত্মীয় স্বজনরা অনেকেই চলে গেছে, কিন্তু যারা কাছের তারা এখনো আছে। বিশেষ করে আমার দাদার অবস্থা ছিল সবচেয়ে খারাপ। ওনারা স্বামী স্ত্রী প্রায় 50 বছর একসাথে সংসার করেছেন। সেই মানুষটা হঠাৎ করে চলে যাওয়ায় দাদা যেন কেমন পাথর হয়ে গিয়েছিলেন। তিনি সারা দিন চুপচাপ নিজের ঘরের বারান্দায় ইজি চেয়ারে বসে থাকতেন। কারো সাথে কোনো কথা বলতেন না, চোখ দিয়ে নীরবে পানি পড়ত। ওই 3 দিন এলাকায় টানা বৃষ্টি হচ্ছিল, কখনো মুষলধারে, কখনো টিপটিপ করে। আগস্ট মাসের বৃষ্টি সহজে থামতে চায় না। চারদিকে পানি জমে গেছে, খাল বিল সব পানিতে টইটুম্বুর। ঘটনাটা ঘটল 3য় দিন সকালে। ঘড়িতে তখন হয়তো ভোর 6টা বাজবে। বাইরে তখনও ভালো করে ফর্সা হয়নি। চারদিকে একটা আবছা অন্ধকার আর গা ছমছমে কুয়াশা। রাতের ভারী বৃষ্টিটা মাত্রই থেমেছে, কিন্তু গাছের পাতা থেকে টুপটাপ করে পানি পড়ার শব্দ পাচ্ছিলাম। বাতাসটা বেশ ঠান্ডা ছিল। আমি সবেমাত্র ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়েছি, চোখে তখনও ঘুমের রেশ। এমন সময় দাদা আস্তে আস্তে হেঁটে আমার কাছে এলেন। ওনার চোখ দুটো লাল, সারা রাত হয়তো এক ফোঁটাও ঘুমাননি। দাদা ভারী আর কাঁপা কাঁপা গলায় আমাকে বললেন, মনির, কাল রাতে তো খুব বৃষ্টি হইল রে ভাই। তোর দাদির কবরটা তো নতুন, মাটির যে অবস্থা, না জানি কবরটা ধসে গেল কিনা। আমার মনটা বড্ড কু ডাকতেছে। তুই একবার গিয়ে কবরটা দেখে আয় তো ভাই। যদি মাটি ধসে যায় তাহলে কাউকে ডেকে এক্ষুনি ঠিক করতে হবে, নাইলে শিয়াল কুকুরে আবার।
দাদা কথাটা শেষ করতে পারলেন না, গলাটা ধরে এলো তার। দাদার ওই চেহারা আর আকুতি দেখে আমি আর না করতে পারলাম না। যদিও ওই ভোরবেলায় এমন একটা গুমোট আর ভেজা পরিবেশে একা গোরস্থানে যাওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু কিছু না ভেবেই আমি একটা ছাতা হাতে নিলাম, গায়ে একটা হালকা চাদর জড়ালাম আর পায়ে একটা প্লাস্টিকের স্যান্ডেল গলে একা একাই বের হয়ে পড়লাম। ভাই, সেদিনের পরিবেশটা আমি আজও ভুলতে পারি না। আপনি শুধু একবার চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করেন দৃশ্যটা। রাতের টানা বৃষ্টিতে গ্রামের কাঁচা রাস্তাগুলো পুরো কাদায় মাখামাখি হয়ে আছে। এক পা ফেললে মনে হয় পা আটকে যাচ্ছে কাদায়। স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটা যাচ্ছিল না, তাই আমি স্যান্ডেল দুটো হাতে নিয়ে খালি পায়েই হাঁটতে শুরু করলাম। রাস্তার দুই পাশে বিশাল বিশাল ধানের জমি, ধানের সবুজ চারাগুলো বৃষ্টির পানিতে অর্ধেক ডুবে আছে। ধান ক্ষেতের মাঝ দিয়ে একটা সরু আল বা আলপথ চলে গেছে গোরস্থানের দিকে। চারদিকে কেউ নেই, কোনো মানুষজন নেই, এমনকি কোনো পশু পাখিরও সার শব্দ নেই। শুধু আমার নিজের পায়ের পচাত পচাত শব্দ আর ধান ক্ষেত থেকে ভেসে আসা হাজার হাজার ব্যাঙের একটানা গ্যাঙর গ্যাঙর ডাক। তার উপর ছিল সেই ভোরের কুয়াশা। সাধারণত আমাদের দেশে আগস্ট মাসে এতটা কুয়াশা থাকে না, কিন্তু টানা কয়েকদিন বৃষ্টির কারণে সেদিন সকালে অদ্ভুত রকমের একটা ভারী সাদা কুয়াশা চারপাশটা ঘিরে রেখেছিল। 10-15 হাত দূরের কোনো জিনিসও পরিষ্কার দেখা যাচ্ছিল না। চারপাশটা কেমন যেন সাদাটে ধোঁয়ায় ঢেকেছিল। মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর বাইরে অন্য কোনো অজানা অচেনা একটা জগতে এসে পড়েছি। আমি একা হাঁটছি, চারদিকে অদ্ভুত এক নীরবতা, এমন নীরবতা যা কানে তালা লাগিয়ে দেয়। মাঝে মাঝে দুই একটা চামচিকা বা বাদুড় হঠাৎ করে মাথার উপর দিয়ে ডানা ঝাপটে উড়ে যাচ্ছিল, আর আমি চমকে উঠছিলাম। আমার বুকের ভিতরটা যেন একটু একটু করে কাঁপতে শুরু করেছিল। আমি নিজেকে বোঝাচ্ছিলাম, আরে ভয় পাওয়ার কি আছে, আমি তো আমার দাদির কবর দেখতে যাচ্ছি। দিনের বেলা হয়ে গেছে প্রায়, এখন আর ভয়ের কি? কিন্তু মানুষের মন তো আর সবসময় যুক্তি মানে না। হাঁটতে হাঁটতে আমি গোরস্থানের কাছাকাছি চলে এলাম। গোরস্থানের সীমানায় ঢোকার মুখেই একটা পুরনো আধমরা করই গাছ আছে। গাছটার ডালপালাগুলো কুয়াশার ভিতর দিয়ে যেন রাক্ষসের হাতের মতো ছড়িয়েছিল। আমি সীমানা পার হয়ে ভেতরে ঢুকলাম। জায়গাটা প্রায় জনমানবহীন আর জঙ্গলে ভরা। অনেক পুরনো পুরনো কবর আছে এদিক ওদিক, যেগুলোতে ঘাস, জঙ্গল আর আগাছা গজিয়ে পুরোপুরি ঢেকে গেছে। দেখে বোঝার উপায় নেই যে ওগুলো কবর। আর একপাশে একটু পরিষ্কার জায়গায় মাত্র দুটো নতুন কবর, একটা আমার দাদির আর অন্যটা গ্রামেরই আরেকজনের, যিনি সপ্তাহখানেক আগে মারা গিয়েছিলেন। আমি সাবধানে কাদা আর জঙ্গল এড়িয়ে দাদির কবরের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম বৃষ্টির কারণে কবরের উপরের মাটি একটু দেবে গেছে ঠিকই, কিন্তু পুরোপুরি ধসে যায়নি। বাঁশের চালিগুলো ঠিক জায়গাতেই আছে। আমার মনটা একটু শান্ত হলো। ভাবলাম, যাক, দাদাকে গিয়ে বলতে পারবো যে চিন্তার কিছু নেই। আমি ছাতাটা পাশে মাটিতে রেখে দাদির কবরের দিকে মুখ করে দাঁড়ালাম আর দুই হাত তুলে দাদির রুহের মাগফেরাতের জন্য দোয়া করতে শুরু করলাম। সূরা ফাতিহা, সূরা ইখলাস আর আয়াতুল কুরসি পড়ছিলাম মনে মনে। চারদিকটা একদম নিস্তব্ধ, শুধু গাছের পাতা থেকে টুপটাপ করে পানি ঝরার শব্দ। ঠিক তখনই, ভাই, আমি কোরআন ছুঁয়ে আমার নিজের জীবনের কসম খেয়ে বলতে পারি, আমার কান কোনো ভুল শোনেনি। দোয়া পড়ার মাঝখানেই আমি হঠাৎ একটা শব্দ শুনলাম, খুব অস্পষ্ট, খুব চাপা শব্দ। কেউ একজন কাঁদছে। প্রথম কয়েক সেকেন্ড আমি থমকে গেলাম। আমার হাত দুটো আপনা আপনি নিচে নেমে গেল। দোয়া পড়া বন্ধ করে আমি কান খাড়া করলাম। আমার মনে হলো হয়তো মনের ভুল, হয়তো বাতাসের শোষো শব্দ, কিংবা বাঁশবাগানে বাঁশে বাঁশে ঘষা লাগার আওয়াজ। অনেক সময় শিয়াল বা অন্য কোনো বন্য প্রাণী অদ্ভুত শব্দ করে, হয়তো সেরকম কিছুই হবে। আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু না। কয়েক সেকেন্ড পর শব্দটা আবার হলো, এবং এবার আগের চেয়ে একটু স্পষ্ট। কান্নাটা আরও স্পষ্ট হতে লাগলো। এবার আর কোনো সন্দেহ রইল না। এটা কোনো পাখির ডাক নয়, বাতাসের শব্দ নয়, কোনো বাঁশের ঘর্ষণের শব্দও নয়। এটা স্পষ্ট একটা মানুষের কান্নার আওয়াজ। কোনো বয়স্ক মহিলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গলাটা ভারী, কান্নায় ভেঙে আসা একটা গলা। আমার বুকের ভিতরটা যেন এক মুহূর্তে জমে বরফ হয়ে গেল। আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। আমি চারপাশে তাকালাম। এই ভোরবেলায় এত দূরে
গ্রামের এই নির্জন গোরস্থানে তো আমি ছাড়া আর কেউ নেই। চারপাশের ভারী কুয়াশার কারণে আমি বেশি দূর দেখতেও পাচ্ছিলাম না। আমার মনে হলো কেউ হয়তো আমার সাথে মজা করছে। আমি গলাটা পরিষ্কার করে একটু সাহস জুগিয়ে কাঁপা কাঁপা গলায় ডাক দিলাম, কে কে ওখানে, কে কাঁদে? কোনো উত্তর এলো না, শুধু কান্নার শব্দটা একটানা চলতে লাগলো, একটা চাপা আর্তনাদ। মনে হচ্ছিল কেউ একজন খুব কষ্ট পাচ্ছে, বুক ফেটে যাচ্ছে তার, কিন্তু মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করছে যাতে আওয়াজটা বেশি দূর না যায়। আমার মনে হলো শব্দটা আমার ডান পাশ থেকে আসছে। আমি ঘাড় ঘুরিয়ে ডান দিকে তাকালাম, সেখানে ঘন আগাছায় ভরা কয়েকটা পুরনো কবর আর একটা বড় শিমুল গাছ ছাড়া আর কিচ্ছু নেই। কুয়াশার ভিতর দিয়ে আমি চোখ জোড়া বড় বড় করে দেখার চেষ্টা করলাম, কিন্তু কাউকে দেখলাম না। হঠাৎ করেই আমার মেরুদণ্ড বেয়ে একটা কনকনে ঠান্ডা স্রোত নেমে গেল। আমার ব্রেন যেন কাজ করা বন্ধ করে দিল। আমার মনে একটা ভয়ঙ্কর শিউরে ওঠার মতো চিন্তার উদয় হলো। শব্দটা কি দাদির কবরের ভেতর থেকে আসছে? আমি শ্বাস নিতে ভুলে গেলাম, কারণ আমি বুঝে গিয়েছিলাম এটা মানুষের কান্না না। কান্নার শব্দটা এবার আরো জোরালো হলো, আর ঠিক সেই মুহূর্তেই দূর থেকে একটা কুকুরের কান্নার আওয়াজ ভেসে এলো। আপনি তো জানেন ভাই, কুকুর যখন ঘেউ ঘেউ করে তখন একরকম শোনায়, আর কুকুর যখন অস্বাভাবিকভাবে সুর করে গলা লম্বা করে কাঁদে তখন কেমন একটা অশুভ গা ছমছমে পরিবেশ তৈরি হয়। গ্রামের মানুষ বলে কুকুর নাকি আজরাইল বা খারাপ কিছু দেখলে ওইভাবে কাঁদে। একটা কুকুর ডাকলো, তারপর দূর থেকে আরেকটা কুকুর সেই ডাকের সাথে সুর মেলালো, আর সেই কুকুরের ডাকের সাথে সাথেই গোরস্থানের সেই কান্নার শব্দটা এবার যেন আমার একদম কানের কাছে চলে এলো। আমার স্পষ্ট মনে হলো শব্দটা আর 10-15 হাত দূরে নেই, শব্দটা ঠিক আমার সামনে, আমার দাদির সেই নতুন খোঁড়া কাঁচা মাটির কবরের ঠিক ওপাশ থেকেই আসছে। কেউ একজন কবরের মাটির উপর আছড়ে পড়ে কাঁদছে। আমার চোখ দাদির কবরের দিকে স্থির হয়ে গেল। কুয়াশার ভেতর দিয়ে আমি যেন একটা আবছা কালো ছায়াও দেখতে পেলাম। হ্যাঁ ভাই, আমি দেখেছি একটা মানুষের মতো আকার, কিন্তু কোনো নির্দিষ্ট চেহারা নেই। মনে হলো কেউ একজন কালো কাপড়ে বা বোরকায় আপাদমস্তক ঢাকা অবস্থায় কবরের ওপাশে গুটিসুটি মেরে বসে আছে। ছায়াটা একটু একটু করে দুলছে, আর সেই কান্নার আওয়াজটা ওই ছায়াটার ভেতর থেকেই আসছে। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। আমি চাইছিলাম ওখান থেকে দৌড়ে পালাতে। আমার মস্তিষ্ক আমাকে চিৎকার করে বলছিল, পালা মনির, পালা এখান থেকে। আমি আমার পা দুটোকে নির্দেশ দিচ্ছিলাম ঘোরার জন্য, কিন্তু আমার পা নড়ছিল না। ভাই বিশ্বাস করেন, মনে হচ্ছিল কে যেন মাটির নিচ থেকে আমার 2 পা শক্ত করে চেপে ধরে রেখেছে। মনে হচ্ছিল আমার পায়ের সাথে 10 মণ ওজনের কোনো পাথর বেঁধে দেওয়া হয়েছে। আমি এক চুলও নড়তে পারছিলাম না। আমি চিৎকার করে কাউকে ডাকতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। মনে হচ্ছিল আমার গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কেউ যেন আমার টুটি চেপে ধরেছে। কবরস্থানের সেই কনকনে ঠান্ডার ভেতরেও আমি দরদর করে ঘামতে লাগলাম। আমার হৃৎপিণ্ডটা এত জোরে ধুকপুক করছিল যে মনে হচ্ছিল বুকের খাঁচা ভেঙে বেরিয়ে আসবে। আমি আমার নিজের হার্টবিট নিজের কানে শুনতে পাচ্ছিলাম। সেই কান্নার শব্দটা এবার একটু পাল্টে গেল। ফুপিয়ে ফুপিয়ে কান্নার বদলে সেটা এবার একটা দীর্ঘশ্বাসের মতো শোনাতে লাগলো। ছায়াটা যেন ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়াচ্ছে, আর সেই সাথে আমি একটা অদ্ভুত গন্ধ পেলাম। গন্ধটা এত তীব্র ছিল যে আবার বমি আসার উপক্রম হলো। গন্ধটা কিসের জানেন? কাফনের কাপড়ে মাখানো কর্পূর, গোলাপ জল আর আতরের একটা উগ্র গন্ধ, যেটা পচা মাটির গন্ধের সাথে মিশে আমার নাকে এসে ধাক্কা মারল। 3 দিন আগে দাদিকে দাফন করার সময় ঠিক এই গন্ধটাই আমি পেয়েছিলাম, কিন্তু আজ এই খোলা বাতাসে এই বৃষ্টির সকালে গন্ধটা কোথা থেকে আসবে? আমার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে শুরু করলো। আমি বুঝতে পারলাম আমি যদি আর এক মুহূর্ত এখানে দাঁড়াই, আমি হয়তো হার্ট অ্যাটাক করে ওখানেই মরে পড়ে থাকব। আমি আমার সমস্ত শক্তি, আমার শরীরের শেষ বিন্দু জোরটুকু এক করে আল্লাহকে স্মরণ করে নিজেকে পেছনের দিকে টান দিলাম। ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও। মনে মনে শুধু এই কথাটাই বললাম। মনে হলো যেন কোনো অদৃশ্য বাঁধন ছিঁড়ে আমি নিজেকে মুক্ত করলাম। এরপর আর কোনো দিকে তাকাইনি। আমি হঠাৎ করে অন্ধের মতো, পাগলের মতো দৌড় দিলাম।
যে রাস্তা দিয়ে আমি এতক্ষণ সাবধানে হেঁটে এসেছিলাম, কাদা বাঁচিয়ে চলেছিলাম, সেই রাস্তার কথা আমার আর খেয়াল রইল না। আমি শুধু দৌড়াচ্ছি। আমার হাতে থাকা বাবার দেওয়া সেই পুরনো ছাতাটা কোথায় ছিটকে পড়ে গেল, স্যান্ডেল কোথায় গেল আমি জানি না। আমি খালি পায়ে কাদামাটির উপর দিয়ে জান হাতে নিয়ে ছুটছি। কাদায় পা পিছলে আমি একবারে উপুর হয়ে পড়ে গেলাম ধান ক্ষেতের পানিতে। ধানের পাতার ধারে আমার হাত পা কেটে গেল, হাঁটু ছিলে রক্ত বের হতে শুরু করলো। পুরো শরীর জামাকাপড় কাদায় মাখামাখি হয়ে গেল, মুখে কাদা ঢুকে গেল। কিন্তু আমি থামলাম না, 1 সেকেন্ডের জন্য না। আমি তড়িঘড়ি করে উঠে আবারও দৌড় দিলাম। আমার শুধু মনে হচ্ছিল, আমি যদি ভুল করেও একবার পেছনের দিকে তাকাই, তাহলে আমি এমন কিছু একটা দেখে ফেলব যেটা দেখার পর আমি আর কোনোদিন স্বাভাবিক হতে পারবো না। আমার মনে হচ্ছিল সেই কান্নার শব্দটা, সেই কালো ছায়াটা, সেই কর্পূরের গন্ধটা আমার ঠিক পেছনেই আছে। সে আমাকে ধাওয়া করছে। আমি যত জোরে দৌড়াচ্ছি, মনে হচ্ছিল সেই জিনিসটাও তত জোরে আমার পেছনে ছুটে আসছে। রাস্তার 2 পাশের ধান ক্ষেতগুলো যেন আমাকে গিলে খেতে চাইছিল। আমি শুধু সামনের দিকে তাকিয়ে দৌড়াচ্ছিলাম। আমার শ্বাস-প্রশ্বাস এত দ্রুত হচ্ছিল যে মনে হচ্ছিল আমার ফুসফুস ফেটে যাবে। আমি এক দৌড়ে একেবারে আমাদের বাড়ির উঠানে এসে থামলাম। গোরস্থান থেকে আমাদের বাড়ি প্রায় 10 মিনিটের হাঁটা পথ, কিন্তু আমি মনে হয় 2 মিনিটেই সেই পথ পাড়ি দিয়েছিলাম। উঠানে এসেই আমি ধপ করে মাটিতে বসে পড়লাম। আমার আর এক পা ফেলারও শক্তি ছিল না। আমার ওই অবস্থা, সারা গায়ে কাদা, হাত পা কেটে রক্ত বের হচ্ছে, চোখ মুখ ফ্যাকাশে হয়ে সাদা হয়ে গেছে, আর আমি কুকুরের মতো হাঁপাচ্ছি দেখে বাড়ির সবাই দৌড়ে এলো। দাদা, আব্বা, চাচারা, ফুফুরা সবাই আমাকে ঘিরে ধরল। কি হয়েছে? তুই পড়ে গেছিস? এমন কাঁপছিস কেন? তোর এই অবস্থা কেন মনির? সবাই একসাথে প্রশ্ন করতে শুরু করলো। আমি কোনো কথাই বলতে পারছিলাম না। আমার দাঁতে দাঁত লেগে ঠকঠক করে শব্দ হচ্ছিল, শুধু থরথর করে কাঁপছিলাম। চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। আমি আঙুল দিয়ে শুধু বাইরের রাস্তার দিকে দেখাচ্ছিলাম। আব্বা আর চাচারা ধরাধরি করে আমাকে ঘরে নিয়ে গেলেন। ভেজা আর কাদামাখা জামাকাপড় পাল্টে দেওয়া হলো, গরম পানি করে গা মুছিয়ে দেওয়া হলো, আমাকে লেপ মুড়ি দিয়ে শুইয়ে দেওয়া হলো। কিন্তু আমার কাঁপুনি কিছুতেই থামল না। লেপের ভেতর আমি কুঁকড়ে ছিলাম। সেদিন দুপুরেই আমার প্রচণ্ড জ্বর এলো, 104-105 ডিগ্রি জ্বর। সাথে শুরু হলো বিকার। সেই জ্বরের ঘোরে আমি টানা 3 দিন প্রলাপ বকেছিলাম। আব্বা পরে আমাকে বলেছিলেন যে আমি জ্বরের ঘোরে বারবার চোখ বড় বড় করে শুধু বলছিলাম, ওখানে কেউ কাঁদছে, ওটা দাদি না, আমাকে ধরে ফেলবে, আমাকে বাঁচাও, ওই কালো ছায়াটা আসছে। ডাক্তার ডাকা হলো। ডাক্তার বললেন আমি প্রচণ্ড ভয় পেয়েছি, যেটাকে ইংরেজিতে বলে সিভিয়ার প্যানিক অ্যাটাক বা শক। আমাকে ঘুমের সুই দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হলো টানা 2 দিন। পরে যখন আমার জ্বর কমল, আমি একটু সুস্থ হলাম, তখন বাড়ির বড়দের এই ঘটনাটা খুলে বলেছিলাম। আমার কথা শুনে বাড়ির সবার মধ্যেই একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল। গ্রামের মুরব্বীরাও দেখতে এসেছিলেন আমাকে। অনেকেই অনেক কথা বলেছিল। কেউ কেউ বিশ্বাস করেছিল যে আমি সত্যিই খারাপ কিছু দেখেছি। গ্রামের এক হুজুর এসে আমাকে পানি পড়া আর তাবিজ দিয়েছিলেন। আবার কেউ কেউ, বিশেষ করে আমার এক চাচা, যিনি এসব বিশ্বাস করেন না, তিনি বলেছিলেন, আরে ভোরবেলা একা একা ওরস্থানে গেছিস, তোর তো এমনিতেই মন খারাপ ছিল দাদির জন্য। ওই সময় জিন পরিদের আনাগোনা থাকে। তাছাড়া কুয়াশার মধ্যে হয়তো কোনো গাছ বা ঝোপকে তুই মানুষ ভেবেছিস। আর কান্নার শব্দটা নির্ঘাত কোনো শিয়াল বা কুকুরের হবে। তুই ভয় পেয়ে মনের ভুলে এসব শুনেছিস আর বানিয়েছিস। হয়তো চাচার কথাই ঠিক, হয়তো এটা পুরোটাই আমার মনের ভুল ছিল। হয়তো দাদির শোকে আমার মন এতটাই দুর্বল আর বিপর্যস্ত ছিল যে বাতাসের শব্দ বা কোনো প্রাণীর ডাককে আমি মানুষের কান্না ভেবেছিলাম। হয়তো কুয়াশার কারণে আমার চোখের দৃষ্টি বিভ্রাম হয়েছিল। বিজ্ঞান হয়তো এভাবেই ব্যাখ্যা করবে। কিন্তু শাহাদাত ভাই, আজ এতদিন পার হয়ে যাওয়ার পরও আমি যখন একা বসে থাকি, আমি জানি আমি কি ফেস করেছি। একটা মানুষ যখন সত্যিই কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়, তখন তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলে দেয় কোনটা সত্যি আর কোনটা মনের ভুল। আজও জানি না সেদিন আমি সত্যিই কি শুনেছিলাম। ওই কান্নার শব্দটা কার ছিল? ওই কালো ছায়াটা কি ছিল? কেন আমার পা আটকে গিয়েছিল? কেন আমি সেই কর্পূর আর আতরের গন্ধ পেয়েছিলাম? এই প্রশ্নগুলোর উত্তর আমার কাছে আজও নেই, হয়তো কোনোদিন পাবও না। আমি আজও একা হলে পেছনে তাকাতে ভয় পাই। তবে একটা জিনিস আমি নিশ্চিত ভাই, আমার শিরায় শিরায় সেই অনুভূতিটা আজও গেঁথে আছে।
সেদিন সেই গুমোট কুয়াশাচ্ছন্ন ভোরবেলায় ওই নির্জন গোরস্থানে আমি একা ছিলাম না। আমার সাথে বা আমার খুব কাছাকাছি অন্য কিছু একটা অবশ্যই ছিল, এমন কিছু যার কথা মনে পড়লে আজও আমার রাতের ঘুম হারাম হয়ে যায়। ভাই, এই ছিল আমার গল্প, আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আপনি চাইলে এটা আপনার চ্যানেলে বা পেজে শেয়ার করতে পারেন। শুধু সবাইকে বলবেন, রাতের বেলা বা ভোরবেলা যখন চারদিক নিস্তব্ধ থাকে, তখন যেন একা একা যেন এমন কোনো জায়গায় কেউ না যায় যেখানে জীবিতদের চেয়ে মৃতদের সংখ্যা বেশি। কারণ মৃত্যুর ওপারে কি আছে বা কারা সেখানে ঘোরে তা আমরা জীবিতরা কেউই জানি না। ধন্যবাদ ভাই, এতক্ষণ ধৈর্য ধরে আমার এই দীর্ঘ লেখাটা পড়ার জন্য। ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি কখনো একা কবরস্থানে যান আর হঠাৎ কান্নার শব্দ শুনতে পান, তাহলে পেছনে তাকাবেন না। ধন্যবাদ মোহাম্মদ মনির হোসেন আমাদের সাথে এমন একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করার জন্য। প্রিয় শ্রোতারা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা শুনতে ভূত FM 9.8 সাবস্ক্রাইব করে রাখুন। সাথে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আপনি শুনছিলেন ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। শুভরাত্রি।